আমরা দেখেছি যে জামাত ইসলামী এই ইস্যুতে হচ্ছে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেন, কিন্তু সরাসরি এই বিষয়গুলোতে সোজাসুজি তারা অবস্থান ব্যক্ত করেন না। আমাদের স্বাধীনতার ধারাবাহিকতা রক্ষার একটা যুদ্ধের মতো হলো 24। সো ব্যাপারটা হলো 24 তো 71 সাংঘর্ষিক না। রাষ্ট্রপতির এই ধরনের এখন মিডিয়াতে তিনি কথা বলতে পারছেন এবং তিনি এখন খুবই রাষ্ট্রীয় কার্যক্রম করতে পারছেন, এইটা আমরা দেখছি যে এক ধরনের রাষ্ট্রের যে সমস্ত পদগুলো আমরা নিরপেক্ষভাবে কিংবা এস্টাবলিশমেন্টের অংশ হিসেবে ছিল, আমরা দেখেছি যে নির্বাচনের আগে এই জায়গাগুলোতে আমরা মনে করি এখন এই ধরনের রাষ্ট্রপতির কামব্যাক বলেন বা অন্যান্য ইভেন্টগুলো দিয়ে আমরা মনে করি যে বিএনপি এক ধরনের বোঝাপড়া হয়েছিল এই পদগুলোর সাথে। আমি এই আলাপটা জাস্ট 30 সেকেন্ড শেষ করছি। এই যে তারা রাইটটাকে ফিরছেন, দেশের ডেমোক্রেসিকে ফ্যাসিলিটেট করছেন, এই ব্যাপারগুলা কিন্তু তাদের ঐতিহ্যের ভেতরে ছিল। আমি আল্লাহর কাছে দোয়া করি যারা ওই দিন শহীদ হয়েছেন আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন, এবং একই সাথে এই দোয়াও করি আমাদের এই স্বাধীন বাংলাদেশে যাতে কোনোদিনও আর এই জাতীয় নারকীয় কোনো ঘটনাটা না ঘটে। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে কম্প্রোমাইজ করার মতো একটা হীন চক্রান্ত ছিল এই পিলখানা ট্র্যাজেডি। কেন আমি এই কথাটা বললাম তার কারণ হলো এই ঘটনা ঘটার পরে দেখবেন যে যারা এই শহীদরা ছিল তাদের স্মরণে যে প্রোগ্রামগুলো করা হতো সেই জায়গাতেও রাষ্ট্রীয় সর্বোচ্চ দায়িত্বশীল ব্যক্তিরা কখনোই যেতেন না, বরং তাদের পক্ষ থেকে তাদের সামরিক সচিব, তাদের পক্ষ থেকে XYZ অন্য কেউ গিয়ে জাস্ট একটা নামে মাত্র শ্রদ্ধা নিবেদনের মতো ব্যাপারটা করার চেষ্টা করতো। আজকে আমি সকালবেলার পর থেকে এটা দেখার চেষ্টা করছিলাম, যখন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে 3 বাহিনীর প্রধান থেকে শুরু করে মানে একেবারে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় যখন দিবসটা পালন করা হচ্ছে, তাদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে, তারপর যখন দোয়া পড়া হয়েছে, এমনকি তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হিসেবে বিকেল বেলায় আবার গিয়ে তাদের সাথে ইফতার করেছেন, ওই যে যারা ভিকটিম ছিল তাদের ফ্যামিলিদের সাথে। সো এটা একটা বার্তা দেওয়া হচ্ছে যে এই কনসার্নটা এটা রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে দেখানো হচ্ছে। এবং অনেক ভিকটিম যারা হয়েছেন তাদের পরিবারদের অনেকের ফেসবুকের স্ট্যাটাস বা বিভিন্ন জায়গায় দেখলাম, তারা আদতে বেশ খুশি মনে হলো, কারণ তারা মনে করছে যে এইবারই প্রথমবারের মতো এইভাবে রাষ্ট্রীয়ভাবে ব্যাপারটাকে স্বীকৃতি দিয়ে সম্মাননা জানানোর চেষ্টাটা করা হচ্ছে শহীদ পরিবারের লোকেরা। এখন আমি বলি যে এই ঘটনাটা কেন গুরুত্বপূর্ণ। বাংলাদেশে দেখেন গর্ব করার মতো খুব বেশি প্রতিষ্ঠান ছিল না, সেনাবাহিনীর প্রতি মানুষের একটা আস্থা এবং বিশ্বাসের জায়গাটা ছিল, এবং আস্থা ও বিশ্বাসের জায়গাটা ছিল জন্যই দেখবেন রাস্তাঘাটে যখন অনেক এলোমেলো কাজ হতো, অনেক দুর্নীতি বেড়ে যেত, এমনকি ইলেকশনের আগেও মানুষ যখন শুনতো যে এই রাস্তায় আর্মি নেমে গেছে, এটা মানুষের ভেতরে একটা সেন্স অফ রিলিফ দিত, রাইট? কিন্তু দেখবেন যে সেই জায়গাটায় শেখ হাসিনা রেজিমে অনেকটা নষ্ট হয়ে গেল, এমনকি সেই সেনাবাহিনীর হাতে অনেক কলঙ্কের দাগ বসে গেল, কখনো গুমের, কখনো দেখবেন যে টর্চারের, কখনো দেখবেন যে মানুষকে মেরে ফেলার, কখনো দেখবেন যে ইলেকশন রিগিং করানোর জন্য 2018 সালের কথা বলছি, সেই জায়গা থেকে সেনাবাহিনী আবার দেখবেন যে রাইটটাকে ব্যাক করেছে মোটামুটি। ওই যে 2018 সালের ইলেকশনে যে তাদের হাতে কালিমাটা লেগে গিয়েছে, 2026 সালের এই যে ইলেকশনটা 12 ফেব্রুয়ারির সেনাবাহিনী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রোলটা প্লে করেছে। মূলত আমাদের যে গণ অভ্যুত্থান ছিল সেই জায়গায় তো জুনিয়র অফিসার থেকে শুরু করে অনেক দায়িত্বশীল ব্যক্তিরা খুবই সেন্সিবল ভূমিকা রেখেছিলেন। না রাখলে 5 আগস্টের ভূমিকা অন্যরকম হতে পারতো, হয়তো অনেক লেটও হতে পারতো। এই যে তারা রাইটটাকে ফিরছেন, দেশের ডেমোক্রেসিকে ফ্যাসিলিটেট করছেন, এই ব্যাপারগুলা কিন্তু তাদের ঐতিহ্যের ভেতরে ছিল, কিন্তু মাঝে এই প্রতিষ্ঠানগুলোকেও ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্রটা ছিল। এখন কি দেখছেন এই সরকারের আমলে বিচারটা কেমন হবে? আমি যেটা দেখি বিচারটা হতেই হবে। বিচারটা শুধুমাত্র এই কারণে না যে একটা সরকারের দায় বা কোনো কিছু, এটা ওই শহীদ পরিবার তো বটে, এই দেশের মানুষের কাছে এটা করার জন্য দায়বদ্ধ। কারণ আমরা তো চাই না যে এই জাতীয় ঘটনা আবার ঘটুক। এই জাতীয় ঘটনা যে ঘটবে না, এই বার্তাটা দেওয়ার সবচেয়ে ভালো উপায় কি? ওইটার বিচারটা করা। এমনকি একটা কমিশন হয়েছিল, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব দেখলাম আজকে বলছেন যে কমিশন যেটা ইউনূস সাহেবের সময়ে হয়েছিল, উনি প্রথমে মনে করেছিলেন যে নতুন একটা কমিশন করতে হবে, কিন্তু পরবর্তীতে বলেন যে পুরো রিপোর্টটা দেখার পরে ওনার কাছে মনে হচ্ছে না, ওইটা যথেষ্ট দায়িত্বশীল জায়গা থেকেই করা হয়েছে, 70টা সুপারিশ আছে, সেটা এক্সিকিউট করাটা জরুরি এবং এই বিচারটা হতে হবে, এই প্রমিসটা করছে। আমি জানি না যে শেষ মুহূর্ত পর্যন্ত কি হবে, কারণ আজকের দিনে বসে থেকে তো আমরা কোনো কন্ট্রোসিভ রিমার্ক করতে পারি না, কিন্তু আমার ব্যক্তিগতভাবে একটা চাওয়া আছে, এইটার বিচার পুঙ্খানুপুঙ্খরূপে হইতেই হবে, এবং একই সাথে এই বার্তাটা দিয়ে দেওয়া যাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি কখনোই কোনো আঘাত না আসে। একই সাথে আরেকটা ইনফরমেশন বলা জরুরি, এখন পিলখানা ট্র্যাজেডির পরে যেসব সেনাবাহিনীর সদস্যরা গর্জে উঠেছিল তাদেরকে বিভিন্ন সময়ে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। দরবার হলে গিয়ে শেখ হাসিনার কাছে যখন জবাব চাওয়া হয়েছিল, যেসব অফিসার কথা বলেছিলেন, প্রতিবাদ জানিয়েছিলেন, তাদের সবার চাকরি চলে যায়। এমনকি ওই টাইমে আর্মির অনেক অফিসারদের, অনেক জুনিয়র অফিসারদের যারা দাঁড়িয়ে ছিল আশেপাশে, যারা ওই পিলখানায় ঢুকতে পারেন এই অপারেশনের জন্য, 2 দিন তাদেরকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল, তাদের অনেকের চাকরি চলে গেছে। এমন লোকজনকে দেখা গেছে
তাদেরকে কিন্তু সম্মানিত করা হয়েছে রিসেন্টলি। সো আমার কাছে মনে হয় এইটাকে শুধুমাত্র আমরা একটা ট্র্যাজেডি হিসেবে না দেখে সামগ্রিকভাবে দেখার দরকার আছে, এবং এটার বিচারটা হইতেই হবে। এই যে বিচারটা হইতেই কোনো হবে। আসলে ডানে বামে কথা নেই। যদি ফয়সাল মাহমুদ শান্ত, আপনি কি বলবেন এই ট্র্যাজেডির বিচার এই সরকারের আমলে হবে কিনা, নাকি আবারও আমরা আর কয়েক বছর পিছিয়ে যাব, হওয়াটা উচিত বলে মনে করেন কিনা? ধন্যবাদ আপনাকে। পিলখানা ট্র্যাজেডি নিয়ে যে বিষয়টা বলবো, যে সাইদ আব্দুল্লাহ দুইটা দোয়া করেছেন শুরুতে, যেমন একটা হচ্ছে যে পিলখানা যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে আল্লাহ যেন তাদেরকে জান্নাত দান করেন, এবং যারা এই ধরনের ঘটনা যেন এই বাংলাদেশে আর না হয়। আমি এটার সাথে আরেকটা দোয়া যোগ করতে চাই, সেটা হচ্ছে যে এই যারা এই পিলখানার হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটিয়েছে তাদের বিচার হয় যেন, এবং যেই সকল রাষ্ট্রীয় শক্তি, যদি কোনো রাষ্ট্রীয় শক্তি এই সময় এসে এই পিলখানা হত্যাকাণ্ডের বিচারের বিরোধিতা করে, কিংবা কোনো রাষ্ট্রীয় ষড়যন্ত্র কিংবা কোনো শক্তি ক্ষমতায় থাকার জন্য বিচারের সাথে কম্প্রোমাইজ করে, তাহলে সেই রাষ্ট্রীয় শক্তিও যেন এই বাংলাদেশে আমরা পতন দেখি আর কি। কারণ হচ্ছে একটা হলো যে বিচার যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের আমরা যেমন বিচার চাই, আবার এই বিচার তাদের বিচার না করার মধ্য দিয়ে যদি কোনো রাষ্ট্রীয় শক্তি এই ষড়যন্ত্র করে, তাহলে সেটারও যেন আসলে এই বাংলাদেশের মাটিতেই যেন পতন হয়। দ্বিতীয় জায়গা হচ্ছে যে সাইদ আব্দুল্লাহ আরেকটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে যাদের চাকরি চলে গেছে ওই সময় এই বিচার চাওয়ার কারণে, কিংবা পিলখানার এই সেনাবাহিনী যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পক্ষে দাঁড়ানোর কারণে, তাদের যেন আবার সসম্মানে অ্যাকোমোডেট করা হয়। এটার সাথে আমি আরো একটা জিনিস যোগ করি, সেটা হচ্ছে ওই সময় যেই সমস্ত সেনাবাহিনীদেরকে দিয়ে ওই দেশপ্রেমিক কিংবা হচ্ছে যারা বিচার চেয়েছে সেনাবাহিনীদেরকে দমন করা হয়েছে, কিংবা তাদেরকে রিপ্লেস করা হয়েছে, এবং হাসিনার সাথে যারা যে সমস্ত সেনাবাহিনীরা সহযোগী ছিল, সেই সমস্ত সেনাবাহিনীদেরও যেন বিচারটা করা হয়, এবং সেই সমস্ত সেনাবাহিনী যারা এই ধরনের ষড়যন্ত্র ছিল তাদের যেন চাকরি থেকে আসলে এখন সেই শাস্তিটা যেন দেওয়া হয়। এই দুইটা বিষয় জরুরি। তৃতীয় জায়গাটা আপনি যে প্রশ্নটা করলেন, সেটা হচ্ছে যে আমরা এই সরকারের সময় মনে করি কিনা আসলে বিচার হবে কিনা। বিচার হওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ ইন্ডিকেশন আমাদের প্রয়োজন। প্রথম ইন্ডিকেশন হচ্ছে যে এই সরকারের খুব পরিষ্কারভাবে বলতে হবে যে গত সাইদ আব্দুল্লাহ যেভাবে বলেছেন যে এরা সেনাবাহিনীদের হাতে আমাদের কিছু কালি লেগেছে, সেই কালিগুলো আমাদের পরিষ্কার করতে হবে। তো এই সরকার বিচার করবে কিনা এটা আমরা বুঝবো সরকার যদি পরিষ্কারভাবে এই বার্তাটা দিতে পারে যে যে সমস্ত সেনাবাহিনীর লোকজন সেনাবাহিনীকে কলঙ্কিত করেছে, এবং যে সমস্ত সেনাবাহিনীর লোকজন গত 17 বছরের গুম খুন আয়নাগরের মতো ঘটনার সাথে জড়িত ছিল, এই প্রত্যেকটা ঘটনা এই সরকার প্রকাশ করবে, এবং এই প্রত্যেকটা ঘটনার সাথে জড়িত সেনাবাহিনী, সেটা যদি বর্তমান রাষ্ট্রের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও থাকেন, এই ওয়াকারুজ্জামান থেকে শুরু করে প্রত্যেকের বিরুদ্ধে যদি তারা ব্যবস্থা নেওয়ার মতো বোল্ডনেস তারা দেখায়, তাহলে আমরা মনে করি যে বিচার হবে। কিন্তু আমরা যদি দেখি যে তারা এই পূর্বের সেটআপগুলোর সাথে সমঝোতা করেই তা আবার চলা শুরু করে, যেটার কিছু ইন্ডিকেশন আমরা দেখেছি যে ইতিমধ্যে স্বৈরাচারী আমলে যিনি 24-এর সময় নির্বাচনের পরবর্তী রাষ্ট্রপতি, তাকে আবার এক ধরনের লাইমলাইটে নিয়ে আসার যে প্রকল্প, এই বিষয়গুলো কিছু সমঝোতার ইঙ্গিত দেয়। এই সমঝোতার ইঙ্গিতগুলো আবার আসলে বিচারের মুখোমুখি অবস্থা দাঁড়ায়। সো আমরা বিচার প্রত্যাশা করি, এটার ইন্ডিকেশন হবে যদি এটা সম্ভব শুধুমাত্র যদি সমঝোতা না করে। জি ধন্যবাদ আপনাকে অসংখ্য। সাইদ আব্দুল্লাহ, আজকে যে শহীদ সেনা দিবস উপলক্ষে যেটা বলছেন, কবরস্থানে গিয়েছেন, বিএনপি নেতারাও গিয়েছেন, জামায়াত নেতারাও গিয়েছেন, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যদিও আগের দিন বলেছেন যে পিলখানা হত্যাকাণ্ডের নতুন তদন্ত কমিশন গঠন করা হবে, কিন্তু আজকে তিনি বলেছেন নতুন তদন্ত কমিশন গঠন করা হবে না। আবার ওইদিকে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন এই ঘটনার জন্য নিরপেক্ষ তদন্তর দাবি। জনগণ কোনটা নেবে? নিরপেক্ষ তদন্তের দাবিটা তো অবশ্যই ভ্যালিড একটা দাবি, এবং কমিশনের যে ব্যাপারটা, কমিশন তো গঠন করা হয়েছিল, রাইট? এবং সেই জায়গায় কমিশনে যারা ছিল মোরলে সবাই যোগ্য মানুষ ছিলেন বলেই সবাই কিন্তু অ্যাপ্রিসিয়েটও তখন করেছেন। তাদের যে রিপোর্টটা দেওয়া হয়েছে, তাইলে কি এই মুহূর্তে এসে পুরো ব্যাপারটা যদি নাই করে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে কি এই প্রশ্নটা কি অ্যারাইজ করে কিনা যে ইন্টারিমের টাইমে যে কমিশনটা গঠন করা হয়েছিল সেটা কোনো ফরমাইশি কমিটি ছিল? এটা কি ফার্স্ট হ্যান্ডে আপনি স্বীকার করেন? যদি এটা স্বীকার না করেন, তাহলে তো মাথায় রাখতে হবে তাদের কাজটাকে তো একদম নাই করে দেওয়ার দরকার নাই। কারণ আমরা তো এই আস্থাটাও রাখতে চাই যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে যে কমিশনটা গঠন করা হয়েছিল সেটা তো ভালো কাজ টেকনিক্যালি আমরা এক্সপেক্ট করি যে তারা করবেন, রাইট? নাকি আপনারা এটা মনে করবেন যে তাইলে ঠিক আছে ইউনূস সাহেব খুবই বাজে কাজ করেছিলেন, যে কমিটি ছিল খুবই বাজে কাজ করেছিল? এটা যদি স্বীকার করেন তাহলে মাথায় রাখতে হবে যে ঠিক আছে, তাহলে এই কমিশন যা করেছে সব ভুয়া। প্রথমটার কথা যদি আপনি না বলেন, তাহলে তো 2 নম্বর ব্যাপারটা মাথায় রাখতে হবে যে ঠিক আছে, এখন যে কমিশনের রিপোর্টটা আছে এখনো তো পাবলিক হয়নি, রাইট? তো আমরা জানি না। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলছেন যে উনিও প্রথমে পুরাটা দেখেন নাই, না দেখার পরে ওনার কাছে মনে হচ্ছে ঠিক আছে আর একটা কমিশন করার দরকার হইতে পারে। কিন্তু যখন পুরাটা দেখেছেন, 70টা সুপারিশ দেখেছেন, সবকিছু দেখেছেন, তখন উনি বলছেন যে এটা তার কাছে যথেষ্ট মনে হয়েছে, এবং উনি শহীদ পরিবারের কাছে কিন্তু প্রমিস করেছেন যে এই বিচারটা নিশ্চিত করতেই হবে, কিছু করতে হবে। এখন কমিশনের ব্যাপারটা তো আছে। অ্যাট দ্য সেম টাইম
কোথাও যদি এডিশনাল কোনো তদন্তের দরকার হয় বা কোনো কিছু, সেটা কি চাই না আমরা? অবশ্যই তো চাই, সবাই চাই, সেটাই আপনিও চেয়েছেন, চান, আমরাও চাই, মির্জা সবাই ফখরুল চাই। এবং এইটা বরং আরো এইটার বার্তা দেয় যে এইটার জন্য যা দরকার সেটাই বরং করা হবে। জি। তার কারণ কি, ন্যায় বিচার এটা ভাই সবারই চাও না। জি। কারণ বিএনপি কেন চাবে না রে ভাই? বিএনপি তো গুম খুনের শিকার তো বিএনপি নিজেই মতো তো নির্যাতিত অন্য নিপীড়িত। কেউ খুব একটা হয় নাই। তারাই যদি সংখ্যার হিসাব করেন তারাই সবচেয়ে বেশি হয়েছে। জি। এবং ব্যাপারটাকে, এই অন্যায়টাকে কেউ যদি প্রশ্রয় দেয়, আমি ব্যক্তিগত কমেন্ট করছি, অন্যায়কে আপনি যদি প্রশ্রয় দেন তার মানে এই কালসাপ কোনোদিন আপনাকে আবার গিলে খাবে। জি, ধন্যবাদ। এই জন্য এই অন্যায়কে প্রশ্রয় দেওয়ার সুযোগ- বিন্দু মাত্র কোনো কারণ নাই, সুযোগ- ইরেসপেক্টিভ অফ ইওর পলিটিক্যাল জি, আইডিওলজি। ধন্যবাদ। ফয়সাল মাহমুদ শান্ত, যেহেতু এই বিষয়টা নিয়ে একটা নতুন বিষয় যায়, আজকে সম্ভবত নাহিদ ইসলাম তিনি বলেছেন রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি বললেন, আমরা মনে করি প্রথম যে অধিবেশন হবে সংসদ অধিবেশনে, সেই অধিবেশনের সবচেয়ে প্রথম কাজটি হবে এফএসির সময় রাষ্ট্রপতির অভিশংসনের জন্য পদক্ষেপ নেওয়া। নতুন জাতীয় সংসদে সরকারি দল ও বিরোধী দল সবাই মিলে এই কাজটি করবে, কারণ ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের জাতীয় ঐক্য রয়েছে। নিশ্চয়ই রাষ্ট্রপতির একটি বক্তব্য বিভিন্ন পোর্টালে প্রকাশ হওয়ার পরেই সম্ভবত তিনি এই কথাটা বলেছেন। আসলে কতটা এটা যুক্তিযুক্ত যেটা নাহিদ ইসলাম দাবি করেছেন? নাহিদ ইসলাম যে দাবিটি করেছেন এটা একবারেই মানে শতভাগ যুক্তিযুক্ত। কারণ আমাদের এই এখন বাংলাদেশের পলিটিক্যাল কালচারে যারা সরকারি দল বিরোধী দল যারাই আছে প্রত্যেকেই কিন্তু এই জুলাই অভ্যুত্থানের অংশ, এবং এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই হাসিনা বিরোধী বা স্বৈরাচার বিরোধী যে ঐক্য তৈরি হয়েছিল সেই ঐক্যটি আছে। এবং সেই জায়গা থেকে একেবারেই পরিষ্কার যে হাসিনার যেই যতগুলো এস্টাবলিশমেন্ট এবং যতগুলো মুখপাত্র ছিল, স্বৈরাচারী মুখপাত্র, তার সবচেয়ে বড় একটি মুখপাত্র হচ্ছে বর্তমান রাষ্ট্রপতি এবং তৎকালীন রাষ্ট্রপতি যিনি চুপ্পু, তিনি রয়ে গিয়েছেন। এবং আমরা নানা ধারাবাহিকতায়, নানা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা, নানা কথার মধ্য দিয়ে হয়তো তার থাকতে হয়েছে, কিন্তু একটি নির্বাচিত সংসদে কিন্তু এবং একটি পলিটিক্যাল গভর্নমেন্ট, একটি স্বয়ংসম্পূর্ণ গভর্নমেন্ট, সেখানে কিন্তু আর এই হাসিনার যে রাষ্ট্রপতি চুপ্পুর কোনো প্রয়োজন নাই। এবং নাহিদ ইসলাম তার মানে তাকে যে অপসারণ করার দাবিটি যৌক্তিক। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে তাকে যে গ্রেফতারের কথা বলা হয়েছে, এখানে দুইটা জায়গা আছে। প্রথম জায়গাটি হচ্ছে যে তিনি কিন্তু যখন জুলাইয়ের গণঅভ্যুত্থান হয় তখন রাষ্ট্রপতি পদটাকে যদি আমরা অফিসিয়ালি রাষ্ট্রের সর্বোচ্চ পদ ধরি, তাহলে তখন রাষ্ট্রের সর্বোচ্চ পদধারী ব্যক্তি হচ্ছে চুপ্পু ছিলেন। তার মানে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রে যে সমস্ত ম্যাসাকার হয়েছে সেখানে কিন্তু তার সম্মতি ছিল, কারণ তিনি কোনো ধরনের কোনো স্টেটমেন্ট বলেন, তিনি কোনো ধরনের এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বলেন, তার হাতে তার সেনাবাহিনী কিংবা জরুরি মুহূর্ত ঘোষণা করার মতো তার যে এখতিয়ার আছে সেটি তিনি গ্রহণ করেন না। তিনি প্রত্যক্ষভাবে তিনি হাসিনাকে সহযোগিতা করেছেন এবং জুলাই যে হত্যাকাণ্ডে সেখানে তার দায় রয়েছেন। এবং তিনি সবচেয়ে বড় যে আরো একটি অপরাধ, সেটা হচ্ছে 24-এর একটি অবৈধ নির্বাচনকে তিনি স্বীকৃতি দিয়ে তিনি সেই সংসদটি চালু করেছেন। তো একাধিক অপরাধ তার রয়েছে এবং এখন বর্তমান রাষ্ট্রে তার কোনো প্রয়োজন নাই। তো এই জায়গা থেকে এই রাষ্ট্রপতিকে রাখা কিংবা এই রাষ্ট্রপতিকে যদি আপনি আবার রাষ্ট্রীয় মর্যাদা আসীন করেন, তাহলে এইটা স্রেফ শেখ হাসিনার একজন মুখপাত্রকে রাখার আর ভিন্ন কিছু না। তো এই জন্য নাহিদ ইসলাম খুব পরিষ্কার ভাবে বলেছেন, হয়তো অনেকগুলো পলিটিক্যাল দল তারা হয়তো এটাকে ডিপ্লোম্যাটিক ওয়েতে তারা বলতে চান না, তারা হয়তো রাষ্ট্র এস্টাবলিশমেন্ট গুলোকে চ্যালেঞ্জ করতে চান না, রাজনৈতিক স্বার্থগুলোকে দেখেন। কিন্তু নাহিদ ইসলাম এই রাজনৈতিক স্বার্থের বাইরে গিয়ে জুলাই অভ্যুত্থানের ফেস হিসাবে এবং বাংলাদেশের রাষ্ট্রের প্রশ্নে তিনি একবারই পরিষ্কারভাবে বলেছেন। এতে হয়তো রাষ্ট্রের অনেক এস্টাবলিশমেন্ট নাহিদ ইসলাম এনসিপির উপরে অনেক বেশি বিরাগভাজন হইতে পারে, কিন্তু নাহিদ ইসলাম এই রাগঢাক বাদ দিয়েই বলেছেন। আমি এখানে একটা বিষয় যোগ করি, তারপর একটু জান। সেটা হচ্ছে যে, যেমন আমি একটা জিনিস পরিষ্কারভাবে বলি যে আমাদের সাথে যাদের নির্বাচনী জোট ছিল জামাত ইসলামী, আমরা দেখেছি যে জামাত ইসলামী এই ইস্যুতে হচ্ছে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেন, কিন্তু সরাসরি এই বিষয়গুলোতে সোজাসুজি তারা অবস্থান ব্যক্ত করেন না। এবং বিবৃতি দিয়েছেন, বিবৃতি বলেছেন যে রাষ্ট্রপতির দায়িত্বশীল হওয়া উচিত, তিনি পরবর্তী দায়িত্বশীল কথা বলবেন। কিন্তু রাষ্ট্রপতির এই ভূমিকাটা নিয়ে এই জামাত ইসলামের মধ্যে আমরা এক ধরনের মানে আপোষকামী মনোভাব বক্তব্য দেখতে পাচ্ছি। আমি এটা আমরা জোট সঙ্গী ছিলাম, তারপরে আমি বলছি যে এখানে জামাত এবং বিএনপি দুইটা দলেরই আমরা আপোষকামী মনোভাব দেখছি। এই আপোষকামী মনোভাবের বিরুদ্ধেই জুলাই জনগণ দাঁড়িয়েছিল, যেই জনগণের পক্ষ থেকে নাহিদ ইসলাম এই কথাটি বলেছেন। ধন্যবাদ। যদি সাইদ আব্দুল আমাকে ছোট করে বলতে হবে যে জামাতে ইসলামের বিবৃতি দিয়েছেন যে রাষ্ট্রপতি যে বক্তব্য তিনি শপথ ভঙ্গ করেছেন। আমি ছোট করে বলছি, জামাতের বিবৃতি বলেছেন মিয়া গোলাম পরওয়ার সম্ভবত সেক্রেটারি জেনারেল। আবার তিনি একটা অভিযোগ করেছেন শেখ হাসিনার একজন মুখপাত্রকে সংসদে রাখাটা কতটা যুক্তিযুক্ত, ওনার বক্তব্য আপনি কি মনে করেন রাষ্ট্রপতির? প্রশ্নটা যেমনই হোক, এই জায়গায় ব্যক্তিগত উত্তর আর অফিসিয়াল উত্তর দুইটা আলাদা হয়। এই কারণে ব্যক্তিগত শাহাবুদ্দিন চুপ্পু এবং রাষ্ট্রপতি পদ দুইটাকে কিছু কিছু প্যারামিটারে আপনি যদি আলাদা না করেন অনেক ধরনের গন্ডগোল পেকে যাইতে পারে। যেমন ব্যক্তিগতভাবে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে যখন রাষ্ট্রপতি হিসেবে নামটা আসে, আমার পাবনায় বাড়ি, তো ওনার বাড়িও পাবনায়, ওইটা দেখার পরে ওই 23 সালে আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম।
ওইটা দেখার পরে বিভিন্ন জায়গা থেকে আবার হুমকি দামকেও কিছু আসা শুরু হয়েছিল। আমি বলেছিলাম যে নিজের জেলার থেকে কেউ একজন রাষ্ট্রপতি হইলে অন্য অনেকের মতো আমিও গর্বিত হইতে পারতাম, কিন্তু ওই শেখ হাসিনার এই ধরনের বিনা ভোটের রাজনীতি যারা করে বেড়ায়, এইরকম গুম খুনের রক্ত যাদের হাতে, এবং তারাই এসে যখন এইভাবে নির্বাচিত করেছে এবং তার যে অতীত ইতিহাস, তাকে যখন রাষ্ট্রপতি বানিয়েছে, এটা দেখার পরে আমার গর্ব হওয়ার চেয়ে আমার আরো লজ্জা লাগছে। এই টাইপ স্টেটমেন্ট আমি তখন দিয়েছিলাম। এর কারণটা হইলো, কারণ ব্যক্তিগত জীবনে যে উনি কি কি করেছেন সেটা তো ভাই আমরা সবাই জানি। ওই টাইম থেকেই আমার এটা কখনোই ভেবে গর্ববোধ হয় নাই যে আমার পাবনার একজন রাষ্ট্রপতি। কিন্তু দেখেন যে অন্য যে কোনো টাইমে যদি একটা নর্মাল ডেমোক্রেসি দেশে থাকতো, একজন রাষ্ট্রপতি একটা জেলা থেকে হলে তো খুব ভালোই লাগার কথা ছিল, রাইট? তো এই কথার দ্বারা খুব ক্লিয়ারলি বুঝতে পারছেন যে ওই ব্যক্তি শাহাবুদ্দিন চুপ্পুর প্রতি আমার মনোভাবটা কেমন। এটা বলতে আমি কোনো রাগ রাখি না, কিন্তু এইটা একটু আমাকে সময় দিতে হবে এই ব্যাপারে। কিন্তু সে যখন প্রেসিডেন্ট হওয়ার পরে এমন অনেক কথা, ভাই নাহিদ ইসলামের কথা বললেন, আমিও আবেগটা বুঝতে পারি, আমার কাছেও ব্যাপারটা ভালো লাগে না যে উনি অনেক কিছু করছেন, এটা দেখতে ভালো লাগে না। কিন্তু যে ব্যাপারটা, এটাও তো উদাহরণে আসা উচিত। ওনার ইন্টারভিউর ভিতরে কিন্তু আরেকটা ব্যাপারও বলেছেন যে যখন ওই যে গণভবন ঘেরাও করা, বঙ্গভবন যখন ঘেরাও করা হয়, নাহিদ ইসলামের সাথে ওনার ফোন আলাপ হয়েছে এবং নাহিদ ইসলাম এটা বলেছেন যে মহামান্য যারা গেছে তারা আমাদের না, এবং তাদেরকে ডিসপাস করার চেষ্টা করা হচ্ছে। তার মানে এই যে এইটা করা হচ্ছে, এই আলাপটাকে কি আমরা আলাদা করে রাখছি কিনা? তাহলে সেও তো তাহলে ওই মুহূর্তে তাকে রাখার জন্য অন্তত পক্ষে পদক্ষেপটা নিয়েছে। এবং তারপরের কথা বলি, এখন পলিটিক্যালি এটা ওই জায়গায় স্টেটমেন্টটা আছে, এবং ওই স্টেটমেন্টটা আমি জানি না যে খর্ব করা হয়েছে, রাইট? এবং তারপরের কথাটা হইলো, এই মুহূর্তে আসার পরে আমি নিজেই মনে করি যে একটা নির্বাচিত সরকার আসার পরে যদি এমন হয় যে উনি তো জাস্ট প্রথম অধিবেশন কল করার পরে, সংসদটা বসে পড়ার পরে নতুন প্রেসিডেন্ট হিসেবে কেউ আসলে সেটা দেখতে আমার অবশ্যই খুব বেশি ভালো লাগবে। তবে দুইটা ব্যাপার, ভাই যেটা বললেন, দুইটা ব্যাপার। অবশ্যই উনি আগের জীবনে যা যা করেছেন আমি তো বললামই, প্রেসিডেন্ট হওয়ার পরে আসলে প্রেসিডেন্ট পদ হিসেবে আসলে মুখপাত্র থাকা যায় না, কারণ বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার পরে যে পদটা থাকে সেটা আসলে, আবার আরেকটা কথা আপনি বলেছেন যে জরুরি অবস্থা জারি করতে পারতেন কিনা, অমুক কিনা তমুক কিনা। ভাই ইফ ইউ লুক এট বাংলাদেশ কনস্টিটিউশন, প্রেসিডেন্ট কি কি করতে পারে স্বাধীনভাবে খুব ক্লিয়ারলি বলা আছে। দুইটা জিনিস হতে পারে, নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীকে অ্যাপয়েন্ট করতে পারে, চিফ জাস্টিসকে অ্যাপয়েন্ট করতে পারে। অ্যাপার্ট ফ্রম দিস টু ডিজন করতে পারে অন্য যে কোনো কাজ। ভাই আমি বলি, আপনি কনস্টিটিউশনটা খুলে দেখেন, না ডিজন তো করতে পারে, জরুরি অবস্থা বা যাই করুক না কেন প্রত্যেকটা কাজ প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমেই করতে হয়। এটা ছাড়া ওই যে দুইটা কাজ বললাম, এই দুইটা ছাড়া আসলে প্রেসিডেন্টের আপনি যদি কনস্টিটিউশন করতে পারে, অবশ্যই করতে পারে। এই জন্য বললাম ভাই, তাকে তো আমি হাই ডিগনিফাইড মানুষ মনেই করি না। ধন্যবাদ। আসলে আমি উত্তর পেয়েছি, করা যায় কিনা এটা করা যায় না, কিন্তু তার এই ব্যাপারটা এখন কিভাবে ডিল করা উচিত, আমি যেটা মনে করি, যেহেতু প্রত্যেকটা জিনিস মোটামুটি সংবিধানের ফ্রেমওয়ার্কের ভেতরেই হয়েছে, তাকে ব্যক্তি হিসেবে যা যা অবস্থা সেটাকে সাইডে রেখে আপাতত এই ফর্মালিটিস গুলা তাকে প্রেসিডেন্ট হিসেবে ডিল করার পরে আমার কাছে মনে হয় যে নতুন একজন প্রেসিডেন্ট হিসেবে গেলেই ভালো লাগবে। তার মতো মানুষকে আসলে প্রেসিডেন্ট হিসেবে দেখতে আমারও খুব একটা স্বাচ্ছন্দ্য। ধন্যবাদ।